আলাইকুম। আজ সোমবার 10 জুন 2024। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। সাথে আছে আমি আফরোজা দিবা। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান সুলতানের নির্দেশে নতুন ঘোষণা, ঈদে টানা 9 দিনের ছুটি পাচ্ছেন কর্মীরা। চরম অর্থ সংকটে বাংলাদেশ স্কুল সাহাম, সংশ্লিষ্টদের সহায়তা কামনা। কুয়েতের মসজিদে চুরি করায় গ্রেপ্তার প্রবাসী, ভিসা বাতিলের নির্দেশ। লিবিয়ায় 4 বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ দেওয়ার আগ মুহূর্তে উদ্ধার। কর্মীদের জন্য বড় সুখবর, বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে আগ্রহী জাপান। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমান সুলতানের নির্দেশে সরকারি বেসরকারি সকল কর্মীদের জন্য রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কেবল এই 5 দিন নয়, কর্মীরা এবার ছুটি পাচ্ছেন 9 দিন। কার্যত ছুটি 14 জুন থেকে শুরু হবে আর শেষ হবে 23 জুন। এর পরদিন রোববার যথারীতি কাজে ফিরবেন কর্মীরা। আগামী 17 জুন সোমবার ওমানে ঈদুল আজহার প্রথম দিন। যদিও এবার সৌদির একদিন পর ওমানে ঈদ পালিত হবে, তবে এবার ঈদের ছুটি নিয়ে বড় সুখবরই পেয়েছেন কর্মীরা। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ঈদের ছুটি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। তবে এই ছুটির আগের ও পরের শুক্র শনি মিলিয়ে আরো 4 দিন ছুটি পাওয়া যাবে। ফলে কর্মীরা এবার 9 দিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা, বাংলাদেশে যা কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজহা বা ত্যাগের উৎসবের মূল প্রতিপাদ্যই হলো ত্যাগ করা। এই দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্য মতো ধর্মীয় নিয়মানুযায়ী উট, গরু, দুম্বা কিংবা ছাগল আল্লাহর নামে কোরবানি করে বা জবাই দেন, যা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালে শুরু হয়। ওমানের হামিরিয়ার হোন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল শিফার ফার্মেসি, যেখানে সকল ধরনের ঔষধ, কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে। অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানে থাকা প্রবাসী বাংলাদেশি ও তাদের সন্তানদের জন্য বাংলাদেশ স্কুল সাহাম যেন মরুর বুকে একখণ্ড বাংলাদেশ। প্রায় 1.5 যুগ ধরে সুনামের সাথে জাতীয় কারিকুলামের ইংলিশ ভার্সনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে স্কুলটি। তবে মসৃণ পথচলায় বড় বাধা হয়ে এসেছে প্রতিষ্ঠানটির অর্থনৈতিক সংকট। জানা গেছে সর্বশেষ বন্যায় স্কুলটির অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সাথে জমি বরাদ্দের অর্থ পরিশোধের বাধ্যবাধকতায় স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরুর পরিকল্পনাও আটকে আছে। আর্থিক এসব সমস্যা কথা তুলে ধরে দেশের সরকার এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন স্কুল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী হাসানুজ্জামান। এই প্রতিষ্ঠানটা অনেক অর্থনৈতিক দুরবস্থা, বিশেষ করে কিছুদিন আগে যে আপনার বন্যা হয়ে গেছে, এই বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী সহ যারা এখানে এমবিসিতে আছেন, অ্যাম্বাসেডর সহ প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতেছি, একমাত্র ন্যাশনাল কারিকুলামের উপরে পরিচালিত এই স্কুলটাকে অর্থনৈতিক যে দুরবস্থাটা এখন প্রতিষ্ঠানে আছে, এটা যেন দূর করে একটা স্থায়ী জায়গা আমরা ইতিমধ্যে নিয়েছি। আমাদের এমবিসির মাধ্যমে আমাদের 50,000 রিয়াল আমরা পেয়েছি, আরও 50,000 রিয়াল বকেয়া রয়ে গেছে। এই বছরের মধ্যে সেটা পরিশোধ করতে হবে। তো আমি আমার আজকের এই আপনাদের প্রবাস টাইমের মাধ্যমে আপনাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের মাধ্যমে আমি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের সহানুভূতি চাচ্ছি যে 50,000 রিয়াল আমরা পরিশোধ করে যাতে একটা স্থায়ী কাঠামোর উপর আমরা আমাদের এই ন্যাশনাল কারিকুলাম স্কুলটা প্রতিষ্ঠিত করতে পারি, সেইভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই প্রত্যয় আমরা ব্যক্ত করছি। 2008 সালে মাস্কাট থেকে 200 কিলোমিটার দূরের একটি প্রত্যন্ত অঞ্চলে স্থানীয় প্রবাসীদের আর্থিক সহযোগিতায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়। কোভিড পূর্ববর্তী সময় বেশ জমজমাট থাকলেও 2020 সালের পর মন্দা ও ভিসা জটিলতা সহ বিভিন্ন কারণে স্কুলটিতে শিক্ষার্থীদের সংখ্যা কমতে থাকে। তবে এখন সেসব জটিলতার সমাধান আসায় স্কুল কর্তৃপক্ষ ভালো কিছুর অপেক্ষায় রয়েছে। আমাদের এখানে বর্তমানে এই বছর যেটা সেকেন্ড টার্ম পরীক্ষা দিচ্ছে 376 জন পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, করোনার আগে প্রায় 450-456 জন পরীক্ষার্থী ছিল। করোনার পরে যে আমাদের ছাত্রছাত্রী কিছু কমে গেছে, এরপর অনলাইনে কিছু জটিলতা ছিল, এই জটিলতার কারণে আমাদের অনেক গার্ডিয়ান দেশে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন এমবিসির মাধ্যমে ভিসা চালু হওয়ার পর আমরা আশা করতেছি আমাদের পূর্বের অবস্থানে আমরা যেতে পারবো, অর্থাৎ আমাদের বাচ্চা ছেলে মেয়ে বাড়বে, আমাদের গার্ডিয়ানরাও ভিসা পাবে।
বিষয় পেলে আমরা ইনশাল্লাহ আমাদের যে লক্ষ্য এই টার্গেট আমরা পৌঁছতে পারবো আমাদের ছাত্রছাত্রীদের। 2024 সালে এসএসসি পরীক্ষায় মানে মাধ্যমিক পরীক্ষায় কজন ছাত্রছাত্রী ছিল? 2024 সালে আমাদের 26 জন পরীক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ এর মধ্যে থেকে আমাদের A+, গোল্ডেন A+ এরকম পেয়েছে, আর A পেয়েছে, A- পর্যন্ত পেয়েছে, আর এর নিচে কোনো সময় আমাদের রেজাল্ট যায় নাই, শতভাগ পাশ করেছে। দেশের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে দূর প্রবাসে থাকা কোমলমতিদের মেলবন্ধন করে দেয় যে প্রতিষ্ঠান, তার এমন অবস্থা মেনে নিতে পারছে না সাধারণ প্রবাসীরাও। ফলে স্কুলটির সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হচ্ছে। দেশীয় সব বিখ্যাত খাবারের স্বাদ নিতে চলে আসুন ওমানের হামবিয়ার ব্যতিক্রমী এক বাংলাদেশি রেস্টুরেন্ট 24 সুইটসে, অথবা অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ايه قاعد ادور جواتي شوف انواع هات جوتيه بالجنطه। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের একটি মসজিদ থেকে জুতা চুরির অভিযোগে এক প্রবাসীকে আটক করা হয়েছে। দেশটির অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সদস্যরা তাকে আটক করেন। চুরির ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই দৃশ্য দেখে সকলেই সেই প্রবাসীর নিন্দা করেছেন। রোববার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আরব টাইমস জানিয়েছে, আটক ওই ব্যক্তির একটি ছবি প্রকাশ করা হয়েছে। তিনি একজন মিশরীয় প্রবাসী। এর আগেও তার অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে। এসবের মধ্যে একাধিক চুরি ও বিশ্বাস ভঙ্গের মতো ঘটনা রয়েছে। মিশরীয় প্রবাসী যে মসজিদটি থেকে জুতা চুরি করেছেন সেটি সালোমিয়া এলাকা অবস্থিত। প্রকাশিত ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে মসজিদের গেটের ভেতরে প্রবেশ করেন। এরপর বাক্সে রাখা জুতা থেকে বাছাই করে তার ব্যাগে ঢোকাতে শুরু করেন। ব্যাগ ভরা হয়ে গেলে বের হয়ে যান তিনি। এই চুরির অভিযোগে মিশরীয় ওই প্রবাসীর ভিসা বাতিল বা কুয়েত থেকে নির্বাসিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। লিবিয়ায় অপহৃত নাটোরের 4 যুবককে উদ্ধারের জন্য মুক্তিপণের টাকা ব্যাংকে দেওয়ার আগ মুহূর্তেই তাদের উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে 4 অপহরণকারীকেও আটক করা হয়েছে। উদ্ধারের পর পরিবারের কাছে একটি ভিডিও বার্তাও পাঠান অপহরণের শিকার সোহান। রোববার বাংলাদেশ সময় 11:30টার দিকে উদ্ধার হয় অপহৃত সোহান ট্রাং, সাগর হোসেন, নাজিম আলী ও বিদ্যুৎ হোসেন। উদ্ধার হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর পরিবারগুলোর সঙ্গে দেখা করেছে পুলিশ। অপহরণের বিষয়টি জানার পরই স্থানীয় পুলিশ সুপার বিষয়টি মন্ত্রণালয়ে অবহিত করেন। সরকারের তৎপরতায় তাদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। লিবিয়ার স্থানীয় প্রশাসনের হাতে আটক 4 অপহরণকারীর মধ্যে 2 জন লিবিয়ান ও 2 জন বাংলাদেশি বলেও জানান তিনি। এদিকে নিজেদের স্বজনদের উদ্ধার হওয়ার খবরে আনন্দের আবহ ছড়িয়ে পড়েছে পরিবারগুলোতে। ফিরে এসেছে স্বস্তি। 2 বছর আগে ওই প্রবাসীরা লিবিয়া যান। তারা 4 জন সম্পর্কে আত্মীয় এবং একসঙ্গে থাকতেন। গত 2 জুন রাতে লিবিয়া থেকে তাদের অপহরণ করা হয়। পরিবারের কাছে চাওয়া হয় 40 লাখ টাকা মুক্তিপণ। এই মুক্তিপণের টাকা পেতে পরিবারের কাছে ভিডিও কল দিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন। পরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারের সহযোগিতা চায় পরিবারগুলো। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। জাপানের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রীর সাথে জাপানের বিভিন্ন কোম্পানির 11 জন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, জাপানি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আরও দক্ষ পেশাদার, কারিগরি ও নির্মাণ শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। পরে তাদের যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদন করার অনুরোধ জানানো হয়। জাপানের প্রতিনিধি দলকে তাদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের জন্য টিটিসির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বলেন, সেখানে তারা আগ্রহী কর্মীদের প্রশিক্ষণ দেবেন এবং যোগ্যদের বাছাই করবেন। জাপান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাপানের ইউরিগুমি মেরিটাইম কোম্পানি লিমিটেডের মাসাউফি ইউরিগুমি। এদিন মালয়েশিয়া শ্রমবাজার পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, যারা দোষী আছে তাদের কি ধরনের সাজা দেওয়া যায় সেই ব্যাপারে সুপারিশ থাকবে। এছাড়াও মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা দিবা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।